জাতির উদ্দেশ্যে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের দেওয়া ভাষণে ফেব্রুয়ারিতে নির্বাচন ও গণভোটের ঘোষণা পুনর্ব্যক্ত করায় তাকে ধন্যবাদ জানিয়েছেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি। বৃহস্পতিবার রাতে গুলশানে বিএনপি চেয়ারপারসনের কার্যালয়ে স্থায়ী কমিটির বৈঠক শেষে সাংবাদিকদের একথা জানিয়েছেন দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। এ সময় জুলাই জাতীয় সনদের ওপর জনগণের সম্মতি গ্রহণের জন্য গণভোট এবং দ্রুত জাতীয় সংসদ নির্বাচনের আয়োজন করার জন্য সরকার ও নির্বাচন কমিশনের প্রতি দলের পক্ষ থেকে আহ্বান জানানো হয়। বৃহস্পতিবার জাতির উদ্দেশ্যে প্রধান উপদেষ্টার ভাষণের পর বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সভাপতিত্বে দলের জাতীয় স্থায়ী কমিটির এক সভা অনুষ্ঠিত হয়। সভায় মির্জা ফখরুল ইসলাম আলমগীর সহ স্থায়ী কমিটির সদস্যরা উপস্থিত ছিলেন। এদিকে নির্বাচন ও গণভোট একই দিনে আয়োজনে প্রধান উপদেষ্টার ঘোষণার পর এই সিদ্ধান্তকে নিন্দা জানিয়েছেন বাংলাদেশ জামায়াতে ইসলামী। বৃহস্পতিবার রাত 9:30টার দিকে জামায়াতের পক্ষ থেকে সংবাদ সম্মেলন করেন দলটির নায়েবে আমির সৈয়দ আব্দুল্লাহ মোহাম্মদ তাহের। এ সময় 5টি দাবিতে যুগপৎ আন্দোলনে থাকা 8টি ইসলামী দলের নেতারা তার সঙ্গে ছিলেন। আজ জাতির উদ্দেশ্যে প্রদত্ত ভাষণে অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা আগামী ফেব্রুয়ারি মাসের প্রথমার্ধে জাতীয় সংসদ নির্বাচনের ঘোষণা পুনর্ব্যক্ত করায় এবং সংসদ নির্বাচনের দিন গণভোট অনুষ্ঠানের ঘোষণা দেয়ায় বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি জাতীয় স্থায়ী কমিটির সভায় তাকে ধন্যবাদ জানানো হয়। সনদের কার্যকারিতার জন্য জাতীয় নির্বাচনের আগে যে গণভোট অপরিহার্য, এখানে উনি আবার বিভ্রান্ত তৈরি করেছেন এই কথা বলে যে গণভোট আর জাতীয় নির্বাচন একসাথে হবে। এটা আমরা নিন্দা জানাচ্ছি এবং আমরা আহ্বান জানাই যে এটি উনি প্রত্যাহার করবেন। 8 বছর পূর্বে বরিশালের বাকেরগঞ্জের গোমায় অপরিকল্পিত সেতু কারণে বন্ধ হবে লঞ্চ চলাচল, এমন সংবাদ প্রকাশ করে মাই টিভি। এরপরে বন্ধ হয় সে আলোচিত গোমা সেতু নির্মাণ। পুনরায় উচ্চতা বাড়িয়ে সেতু নির্মাণের কাজ শেষ হয়েছে। বাকেরগঞ্জ বরিশালের নতুন এই সেতু বন্ধনে সম্ভাবনার স্বপ্নে বিভোর এই অঞ্চলের মানুষ। আসাদ চৌধুরীর ক্যামেরায় পারভেজ রাসেলের রিপোর্টে দেখুন বিস্তারিত। 2018 সালে বরিশালের বাকেরগঞ্জ, দুমকি, পটুয়াখালী ও লোহালিয়ার 4 উপজেলার কয়েক লাখ মানুষের যাতায়াতের সুবিধার্থে গোমা সেতু নির্মাণ কাজ শুরু হয়। রাঙামাটির ওই নদী থেকে ঢাকাগামী যাত্রীবাহী লঞ্চ সহ নৌযান চলাচলে সেতুর উচ্চতায় বাধার সৃষ্টি হবে এমন শঙ্কা নিয়ে বিআইডব্লিউটি এর সার্ভে রিপোর্টের তথ্যে প্রথমে সংবাদ প্রকাশ করেন মাই টিভি। ধন্যবাদ জানাচ্ছি মাই টিভিকে, যেহেতু এই ব্রিজটা নিয়ে যখন উচ্চতার সংকট ছিল, লঞ্চ চলাচলে বাধাগ্রস্ত হয়েছিল, তখন নিউজ করার কারণে এটা উচ্চতা বাড়ানো হয়েছে। পরে সেতু বিভাগ ও ঠিকাদারি প্রতিষ্ঠান নানা তদারকি নকশার ডিজাইন পরিবর্তনে উচ্চতা বাড়িয়ে 280 মিটার দৈর্ঘ্যের সেতু নির্মাণ করে। সেতু বরাদ্দ 73 কোটি টাকা হলেও প্রকল্প ব্যয় 92 কোটি 53 লাখ টাকা। দীর্ঘদিন যাবৎ ব্রিজটা পড়েছিল, এখন তো এটা হবে, সেই জন্য আমরা অনেক খুশি। আরো দ্রুত এই কাজটি করা দরকার যাতে আর কালক্ষেপণ না হয়। গত সপ্তাহে সবশেষ স্প্যান বসিয়ে সেতুর পুরোপুরি পূর্ণতা পাওয়া এবং ফেরি ও ট্রলার থেকে মুক্তি পেয়ে খুশি এ অঞ্চলের মানুষ। অ্যাপ্রোচ সড়ক হয়েছে অনেক আগেই, অপেক্ষা শুধু উদ্বোধনের। আমরা এই গোমা সেতু হওয়ায় আমরা অত্যাধিক খুশি। ওইভাবে রক্ষণাবেক্ষণ ঠিকঠাক মতো করে তাহলে মনে করেন যে মোটামুটি 70-80 বছর এটা আপনার কিচ্ছু হবে না। মূল কাজ শেষ হয়েছে, এখন শুধু হস্তান্তরের অপেক্ষা, দাবি ঠিকাদারের। নভেম্বরের শেষ নাগাদ ডেক স্ল্যাব ঢালাই হইবে, 28 দিন কিউরিং পিরিয়ড থাকে। ডিসেম্বরের শেষ নাগাদ আমরা অবশ্যই এটা যানবাহন চলাচলের জন্য উন্মুক্ত করে দেব। নতুন ডিজাইনে কাজ করা হয়েছে, এখন আর উচ্চতার সমস্যা নেই জানান ইঞ্জিনিয়ার। আগামী কয়েকদিনের ভিতরেই আরসিসি কাস্টিং হবে। আরসিসি কাস্টিং এর পরে ব্রিজটা সর্বসাধারণের জন্য উন্মুক্ত করে দেওয়া হবে। সকল কাজ সম্পন্ন করে আগামী মাসে সেতুটি উদ্বোধন করা হবে বলে জানিয়েছে সড়ক বিভাগ। 4 তারিখ একটি স্প্যান আর গত 6 তারিখ আরেকটি স্প্যান, দুটো স্প্যানই আমরা বসাতে সক্ষম হয়েছি। ডেক স্ল্যাব ঢালাই, তারপর কিউরিং, এই সংক্রান্ত সময় লাগবে। বহুল কাঙ্ক্ষিত প্রত্যাশিত এই গোমা সেতু নির্মাণের মধ্য দিয়ে সড়ক পথে উন্মোচন হলো এক নতুন দিগন্তের। এতে যেমন বাঁচবে সময়, তেমনি সচল হবে এই অঞ্চলের অর্থনীতির চাকা। পারভেজ রাসেল, মাই টিভি, বরিশাল।
রংপুরের সঠিবাড়ি বাজার এলাকায় ঢাকা রংপুর মহাসড়কে নেই কোনো আন্ডারপাস বা ওভারব্রিজ, ফলে প্রতিদিনই ঝুঁকি নিয়ে সড়ক পারাপার হতে হয় সাধারণ মানুষকে। ঘটছে ছোট বড় দুর্ঘটনা। বিস্তারিত জানাচ্ছেন মাহমুদুল হাসান। রংপুরের মিঠাপুকুর উপজেলার সঠিবাড়ি বাজার এলাকা দিয়ে গেছে ব্যস্ততম ঢাকা রংপুর মহাসড়ক, কিন্তু এখানে নিরাপদ পারাপারের জন্য তেমন কোনো ব্যবস্থা না থাকায় প্রতিদিনই চরম ভোগান্তিতে পড়ছে সাধারণ পথচারীরা। বিশেষ করে স্কুলগামী শিক্ষার্থী, নারী ও বৃদ্ধরা জীবনের ঝুঁকি নিয়ে পার হচ্ছেন মহাসড়কটি। আমাদের যেখানে প্রয়োজন সেই জায়গাটাতে না হয়ে বর্তমানে যে ওভারব্রিজ অবস্থান করছে সেটা একটু বাইরে, যেখানে লোকের সমাগম নেই বললেই চলে। এখানে যে নিয়মে কাজটি করার কথা ছিল বা আশা করছিলাম আমরা সঠিবাড়ির লোক, সেই সিস্টেমে কাজটি হয়নি। স্থানীয়রা জানান, সঠিবাড়ি বাজার এলাকা ঘনবসতিপূর্ণ হওয়ায় এখানে দিনরাত যানবাহনের চাপ থাকে, তবুও নেই কোনো আন্ডারপাস বা ওভারব্রিজ, ফলে প্রায়ই ঘটছে দুর্ঘটনা। নিহতের সাথে আহতের সংখ্যাও বাড়ছে দিন দিন। আমাদের রাস্তা পার হতে অনেক কষ্ট হয়, অনেক মানুষ হয়রানির শিকার হয়। দেখা যাচ্ছে যে অ্যাক্সিডেন্ট বেড়ে গেছে। ওভারব্রিজ যে জায়গার হওয়ার কথা ছিল সে জায়গা হয় নাই, পরিপ্রেক্ষিতে বাস স্ট্যান্ড এমন জায়গায় আসছে এখন অ্যাক্সিডেন্ট দুর্ঘটনার বাড়ি গেছে। সাধারণ মানুষের দাবি, দেরি না করে দ্রুত একটি আন্ডারপাস অথবা ওভারব্রিজ নির্মাণ করা হলে রোধ হবে দুর্ঘটনা, কমবে ভোগান্তি। বাচ্চাদেরকে পার করে স্কুল পার করাইতে হয়, সেই প্রসঙ্গে আমাদের এখানে যদি একটা ওভারব্রিজ দেয় আমাদের জন্য বিশেষ করে অনেক সুবিধা হয়। কয়েকটা যদি ফুট ওভার ব্রিজ দেওয়া হয় তাহলে এখানকার মানুষের যে এই কষ্টটা লাঘব হবে। এ বিষয়ে রোডস অ্যান্ড হাইওয়ে কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হলেও কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি। প্রতিনিয়তই জীবনের ঝুঁকি নিয়ে এভাবেই রংপুর ঢাকা মহাসড়কের সঠিবাড়ি এলাকায় পথচারীরা পার হচ্ছেন মহাসড়ক। এখানকার স্থানীয়দের দাবি, এখানে যেন একটি ওভারব্রিজ স্থাপন করা হয়, তাহলেই মহাসড়কে অকালে ঝরবে না আর কোনো প্রাণ। এমনটাই প্রত্যাশা এই অঞ্চলের সাধারণ মানুষের। মাহমুদুল হাসান, মাই টিভি, রংপুর। টাঙ্গাইলের ভুয়াপুরে 2.5 কোটি টাকা ব্যয়ে নির্মিত মুক্তিযোদ্ধা সংসদ ভবনটি 10 বছরেও চালু করা সম্ভব হয়নি, ফলে অযত্ন আর অবহেলায় দিন দিন জৌলুস হারাচ্ছে ভবনটি। উঠে গেছে দেয়ালের রং, নষ্ট হয়ে যাচ্ছে বিভিন্ন ধরনের সরঞ্জাম, লোহার জিনিসপত্রে ধরেছে মরিচা, জন্ম নিয়েছে আগাছা, ভেঙে গেছে বেষ্টনী। বিগত কমিটির দায়িত্বে অবহেলা ও প্রশাসনের গাফলতিকে দুষছেন বীর মুক্তিযোদ্ধারা। ভবনটি ব্যবহারের দাবি জানিয়েছেন তারা। কর্তৃপক্ষ বলছেন দ্রুতই এ বিষয়ে কার্যকরী পদক্ষেপ গ্রহণ করা হবে। প্রতিনিধি মোহাম্মদ আনিস খানের পাঠানো প্রতিবেদনে বিস্তারিত জানাচ্ছেন জুবাইর রহমান। 2012-13 অর্থ বছরে টাঙ্গাইলের ভুয়াপুরে নির্মিত মুক্তিযোদ্ধা সংসদ ভবনটি প্রায় 1 দশক ধরে অচল অবস্থায় পড়ে আছে। 2,50,00,000 টাকারও বেশি ব্যয়ে নির্মিত এই ভবনটি 2016 সালের 25শে মে আনুষ্ঠানিকভাবে হস্তান্তর করা হলেও এখনও ব্যবহার শুরু হয়নি। দীর্ঘদিন ব্যবহার না হওয়ায় ভবনের সৌন্দর্য নষ্ট হচ্ছে দিন দিন। ভেতরের সোলার সিস্টেম সহ অন্যান্য সরঞ্জাম অকার্যকর হয়ে পড়েছে। ভবনের ফাটল ফটকের সামনে সৌন্দর্য বর্ধনের জন্য নির্মিত এসএস পাইপের বেষ্টনীও ভেঙে গেছে। যে চালু হয় নাই, এটা কমান্ডার সাহেব করে অদক্ষতা, প্রশাসনের অনীহা ভাব, প্রশাসনিকভাবে তারা এটার উদ্যোগ নেয় নাই এবং তারাই বন্ধ করে রাখছে। এটা আমাদের কোনো আমরা একটি আমার কয় নেই কোনো দিন, এটা বন্ধ হয়েছে তো এইটি নিয়ে তারা কী করছে না করছে বলতে পারবো না। আমরা আসার পর এটা আমরা চেষ্টা করলাম যে এটা যে অবস্থায় আছে এখান থেকে আমাদের আনা যায়। এই সরকার পরিবর্তনের মধ্য দিয়ে আমরা নতুন একটা প্রজ্ঞাপন পেয়েছি মন্ত্রণালয় থেকে। সেই মন্ত্রণালয়ের সেই প্রজ্ঞাপনের ভিত্তিতে আমরা এটা ওপেন করার প্রক্রিয়া নিয়েছি। এদিকে ভবনটি সড়ক ও জনপথের জমিতে নির্মাণ হওয়ায় আইনি জটিলতায় রয়েছে প্রকল্পটি। এ বিষয়ে আশ্বাস দিয়েছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা। নিয়ম নীতি এবং আইন কানুন আইনবিধি যেগুলো আছে সেগুলো অনুসরণ করে আমরা খুব শীঘ্রই তাদের এই দাবির প্রতি শ্রদ্ধা জানিয়ে মুক্তিযুদ্ধ কমপ্লেক্সটি খুলে দেওয়ার জন্য চেষ্টা করছি। দীর্ঘদিন অচল পড়ে থাকা ভুয়াপুর মুক্তিযোদ্ধা সংসদ ভবনটি শিগগিরই চালু হবে এমন প্রত্যাশায় দিন গুনছেন মুক্তিযোদ্ধারা। তাদের ভোগান্তি দূর হোক এমনটাই কামনা এলাকার মানুষের। জুবাইর রহমান, মাই টিভি নিউজ। নওগাঁয় আখ চাষে পরিশ্রম ও খরচ কম এবং ভালো দাম পেয়ে লাভবান হচ্ছে চাষিরা। একই সাথে আখের জমিতে সাথী ফসল হিসেবে আলু সহ বিভিন্ন শাকসবজি চাষ করেও লাভবান হচ্ছে তারা। এবছর আবহাওয়া অনুকূলে থাকায় আখের ফলনও ভালো হয়েছে। ভালো ফলনের পাশাপাশি ভালো দাম পেয়ে খুশি তারা। স্থানীয় চাহিদা মিটিয়ে এসব আখ চলে যায় পাশের জেলায়।
প্রতিনিধি আবু বকর সিদ্দিকের রিপোর্ট, জানাচ্ছেন শামস তাবরিজ উচ্ছ্বাস। পরিশ্রম ও খরচ কম, সঙ্গে বাজারে ভালো দাম, এই দুই কারণেই নওগাঁয় দিন দিন বাড়ছে আখ চাষের পরিমাণ। খরচের তুলনায় 3 গুণ পর্যন্ত লাভ হওয়ায় কৃষকের আগ্রহ বাড়ছে প্রতি বছর। নওগাঁ সদর উপজেলার চক বালুভরা গ্রামের আখ চাষী রবিউল ইসলাম গত বছর থেকে নিজের 1.5 বিঘা জমিতে ফিলিপাইন জাতের আখ চাষ করছেন তিনি। খরচ হয়েছে প্রায় 1,20,000 টাকা আর বিক্রিতে পেয়েছেন প্রায় 3,75,000 টাকা। সব মিলিয়ে লাভ 2,50,000 টাকারও বেশি। শুধু আখ নয়, একই জমিতে সাথী ফসল হিসেবে আলু ও শাকসবজি চাষ করেও অতিরিক্ত টাকা আয় করছেন তিনি ও এলাকার অন্যান্য চাষিরা। কুশার দেখেছি, কুশার খুব সুন্দর কুশার হয়েছে। এই কুশার এর নাম ফিলিপাইন জাত, এটা সচরাচর দেখা যায় না। এটা আমাদের রবিউল ভাই প্রথম এই গ্রামে নিয়ে আইছে। কুশারের রস আছে, কুশার মিষ্টিও আছে, বুঝা যাচ্ছে। রবিউলের মতো অনেকে এখন আখ চাষে ঝুঁকছেন। অনুকূল আবহাওয়া, রোগবালাই কম থাকায় এবং উন্নত জাতের কারণে উৎপাদন ব্যয় কমেছে। অন্যদিকে চাহিদা বেশি থাকায় আখ বিক্রিতে মিলছে ভালো দাম। এক ধরনের শখ করে এই প্রজেক্টটা করছি। আমাদের এই এলাকায় মানে নওগাঁ অঞ্চলে খুব কম এই আবাদ হয়েছে। আমাদের এলাকাতে আগেও কুশারের আবাদ হয়েছে, এই আখ চাষ হতো, কিন্তু আমি চারাগুলো নিয়ে আসছি ক্ষেতলাল থেকে। নিয়ে এসে দেখলাম বেশ ভালো। গত বছরের তুলনায় এবছর প্রায় 15 হেক্টর বেশি জমিতে আখ চাষ হয়েছে। এছাড়াও কৃষকেরা লাভবান হতে সাথী ফসল হিসেবে শাকসবজি চাষাবাদে পরামর্শ দিচ্ছে কৃষি বিভাগ। নওগাঁ জেলায় কৃষকদেরকে আমরা সাধারণত শুধুমাত্র আখ করতে সবসময় নিষেধ করি, যে আখের সাথে যেন সাথী ফসল হিসেবে ফসল করতে পারে, তাতে তার প্রাথমিক খরচ উঠে আসে এবং পরবর্তীতে যে আখ বিক্রি করে তার এটা লাভ হিসেবে থেকে যায়। জেলায় এবছর 215 হেক্টর জমিতে স্থায়ী ও উন্নত জাতের আখ চাষ হয়েছে, যা থেকে উৎপাদিত আখের বাজার মূল্য প্রায় 15 কোটি টাকারও বেশি। শামস তাবরিজ উচ্ছ্বাস, মাই টিভি নিউজ ডেস্ক। বাজারগুলোতে শীতকালীন সবজির সরবরাহ বাড়ার সঙ্গে সঙ্গে বেশ কিছু সবজির দাম কমেছে। এর ইতিবাচক প্রভাব পড়েছে ডিমের বাজারেও, যেখানে 1 সপ্তাহের ব্যবধানে ডিমের দাম ডজনে 5 টাকা হ্রাস পেয়েছে। গত সপ্তাহে অস্থির থাকা পেঁয়াজের দামও কেজিতে 5 টাকা কমেছে, যদিও 8-10 দিন আগে আগের তুলনায় তা এখনও কেজিতে 30 টাকা বেশি। শীতের সবজি যেমন শিম, মূলা, ফুলকপি ও বাঁধাকপির সরবরাহ বৃদ্ধি পাওয়ার দাম কমেছে। 15 থেকে 20 দিন আগে অধিকাংশ সবজির দাম 60 থেকে 80 টাকার মধ্যে থাকলেও কিছু সবজির দাম 100 টাকা ছাড়িয়েছিল। টিসিবির তথ্য অনুযায়ী 1 বছরের ব্যবধানে ডিমের দাম 5% বেশি কমেছে। এছাড়া 15-20 দিনের ব্যবধানে ব্রয়লার মুরগির কেজি 10 টাকা কমে 160 থেকে 170 টাকায় এবং সোনালী জাতের মুরগির কেজি 250 থেকে 280 টাকায় বিক্রি হচ্ছে। মাছ মাংসের বাজারে তেমন কোনো পরিবর্তন দেখা যায়নি। গরুর মাংস প্রতি কেজি 750 থেকে 780 টাকায় বিক্রি হচ্ছে। পেঁয়াজ মানভেদে প্রতি কেজি 110 থেকে 115 টাকায় কেনা হচ্ছে। দর্শক, বাজার দরের আরও বিস্তারিত তথ্য জানাতে আমাদের সঙ্গে যুক্ত সহকর্মী মিফতা গালিব। গালিব, বাজারের পরিস্থিতি কেমন দেখছেন আমাদের জানাবেন। ধন্যবাদ শারমিন। আমরা আছি মোহাম্মদপুর কৃষি মার্কেটে। আপনি যেমনটি দেখছেন যে এই শীতকাল আসলে যত এসেছে, যে শীতের সবজিগুলো আসলে বাজারে এসেছে, কিন্তু আসলে কিছু সবজি যেমন ফুলকপি এবং লাউ এবং কিছু সবজি বাদে আর বাকি সবগুলো সবজি আসলে দাম এখনও পুরোপুরি কমেনি। তো বিক্রেতারা বলছেন যে আসলে এখনও পর্যন্ত শীতকালীন যেসব সবজি, সেসব সবজি এখনও পুরোপুরি বাজারে ভালোভাবে না ওঠাই মূলত দাম একটু চড়া। বিশেষ করে আমরা যদি বলি যে শিমের দাম 120 টাকার উপরে, যেটা কিছুদিন আগেও যেটা 50-60 টাকা ছিল। তারপরে টমেটোর দাম কেজি 160 টাকা। তারপরে আরও বেশ কয়েকটি সবজির দাম একটু বাড়ছে, কিন্তু এছাড়া একটু কিছু ফুলকপি এবং মিষ্টি কুমড়া, পেঁপে সহ কিছু সবজির দাম আস্তে আস্তে মানুষের ক্রয় ক্ষমতার মধ্যেই আসছে। এবং আরেকটি বিষয় হচ্ছে যে আমরা গত দেখেছি যে আমরা মুরগি এবং ডিমের দাম আসলে মোটামুটি আশানুরূপ কমেছে। বিশেষ করে আমরা দেখেছি মুরগি ডজন প্রতি 10 টাকা কমেছে। তারপরে ব্রয়লারের দাম 5 থেকে 7 টাকা কমেছে। এবং এছাড়া আরেকটি দেখার বিষয় হচ্ছে যে গরুর মাংস, খাসির মাংস সহ যেসব মাংস জাতীয় যেসব পণ্য, এই পণ্যের দাম মোটামুটি স্বাভাবিক আছে, মাছের দাম স্বাভাবিক আছে। কিন্তু এখনও পর্যন্ত আসলে যে শীতকালীন যেসব সবজি, যেটা আসলে মানুষের আসলে দরক্ষমতা নিয়ে আসা উচিত, সেটা আসলে এখনো আসছে না বলে মনে করছেন আসলে ক্রেতারা। তো এই ছিল মোহাম্মদপুর কৃষি মার্কেট থেকে সর্বশেষ বাজার পরিস্থিতি। শারমিন।
মিফতা, আপনাকে ধন্যবাদ। দর্শক, মোহাম্মদপুর বাজার থেকে বাজারের সর্বশেষ পরিস্থিতি জানাচ্ছিলেন আমাদের সহকর্মী মিফতা গালিব। আওয়ামী লীগের কঠোর সমালোচনা করে বিএনপির যুগ্ম মহাসচিব শহীদ উদ্দিন চৌধুরী অ্যানি বলেছেন, শেখ হাসিনা বলেছিল তিনি পালান না, কিন্তু তিনি পালিয়ে গেছেন। কিন্তু এই জেনারেশন পালায়নি, এরাই আগামী দিনে বাংলাদেশকে নেতৃত্ব দিবে। বৃহস্পতিবার লক্ষ্মীপুরে জনতা ডিগ্রি কলেজের নবীনবরণ অনুষ্ঠানের প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। সদর উপজেলার চরশাহী ইউনিয়নে কলেজ মাঠে এই আয়োজন করা হয়। এ সময় কলেজ অধ্যক্ষ, শিক্ষক মণ্ডলী, শিক্ষার্থী সহ স্থানীয় বিএনপি ও জামায়াতের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। উনি থাকতে পারে নাই, বলছিল তো পালায় না, হাসিনা পালিয়ে গেছে, এই জেনারেশন পালায় যায় না। অমর কথা সাহিত্যিক মীর মোশাররফ হোসেনের ১৭৮তম জন্মবার্ষিকী উদযাপন উপলক্ষে কুষ্টিয়ার কুমারখালীতে লাঠি খেলা, আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। বৃহস্পতিবার উপজেলার চাপড়া ইউনিয়নের লাহিনীপাড়া এলাকায় মীর মোশাররফ হোসেনের বাস্তবিটা সংলগ্ন মীর মোশাররফ হোসেন মাধ্যমিক বিদ্যালয় মাঠে এই কর্মসূচি অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে গ্রাম বাংলার ঐতিহ্যবাহী লাঠি খেলা শেষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভায় উপজেলা নির্বাহী কর্মকর্তা এস.এম. মিকাইল ইসলামের সভাপতিত্বে অন্যান্যদের মধ্যে অতিরিক্ত জেলা প্রশাসক সার্বিক জাহাঙ্গীর আলম, অতিরিক্ত পুলিশ সুপার ফয়সাল মাহমুদ সহ অনেকে উপস্থিত ছিলেন। রাজবাড়ীতে নানা আয়োজনের মধ্য দিয়ে আধুনিক বাংলা গদ্য সাহিত্যে প্রথম মুসলিম রূপকার, ঊনবিংশ শতাব্দীর সর্বশ্রেষ্ঠ সাহিত্যিক, কালজয়ী উপন্যাস বিষাদ সিন্ধুর রচয়িতা মীর মোশাররফ হোসেনের ১৭৮তম জন্মবার্ষিকী পালিত হয়েছে। বৃহস্পতিবার বালিয়াকান্দি উপজেলার পদ্মদী স্মৃতিকেন্দ্রে বাংলা একাডেমির আয়োজনে দোয়া মাহফিল ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। রাজবাড়ীর জেলা প্রশাসক সুলতানা আক্তারের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন বাংলা একাডেমির সচিব, উপসচিব ডক্টর মোহাম্মদ সেলিম রেজা সহ অন্যান্যরা। ফরিদপুরের ভাঙ্গা উপজেলার হামিরদি ইউনিয়নের মনসুরাবাদ এলাকা থেকে ৩২ বোতল পেট্রোল বোমা সদৃশ্য তরল উদ্ধার করেছে পুলিশ। বৃহস্পতিবার গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে সড়কের পাশে ফেলে যাওয়া একটি পুরাতন লাগেজ থেকে এসব বোতল পাওয়া যায়। তবে ঘটনাস্থল থেকে কাউকে আটক করা সম্ভব হয়নি। ওসি আশরাফ হোসেন জানান, নাশকতার উদ্দেশ্যে বোমাগুলো সেখানে রাখা হয়েছিল বলে ধারণা করা হচ্ছে। চলমান লকডাউন কর্মসূচিকে ঘিরে কোনো ধরনের নাশকতার ঠেকাতে প্রশাসন সর্বোচ্চ সতর্ক অবস্থানে রয়েছে। মাগুরা সদর উপজেলার চাঁদপুর এলাকায় সড়ক দুর্ঘটনায় ২ কলেজ পড়ুয়া বন্ধুর মর্মান্তিক মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার এই দুর্ঘটনা ঘটে। নিহতরা হলেন বুনগাতি গ্রামের তামিম লস্কর এবং নোরাগাতি গ্রামের প্রতিম মণ্ডল শান্ত। স্থানীয় সূত্রে জানা যায়, ২ বন্ধু মোটরসাইকেলে করে যাওয়ার সময় নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশের একটি গাছে ধাক্কা খায়। ঘটনাস্থলে একজন মারা যান এবং অপরজনকে হাসপাতালে নেয়ার পথে মৃত্যু হয়। এই ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।